জব কার্ডের জন্য 100 দিনের কাজে টাকা সই করিয়ে নিয়েছে, কাজও দেয়নি, টাকাও দেয়নি। লকডাউনের সময় ভেবে দেখুন, লকডাউনের সময় যখন চোখের সামনে দেখা যাচ্ছে একের পর এক শ্রমিকরা চেন্নাই থেকে মুম্বাই থেকে পায়ে হেঁটে দেশে ফিরছে, রেল লাইনে হাঁটতে হাঁটতে তারা ট্রেন চাপা পড়ে মারা যাচ্ছে, সেই সময়কার মানুষের জন্য বরাদ্দ করা খাবার যারা চুরি করতে পারে, তাদের চেয়ে বড় দুর্নীতিবাজ, তাদের চেয়ে বড় চোর সরকার আর দুনিয়ায় দ্বিতীয় হয় না। যারা যখন মানুষ খিদের জ্বালায় মারা যাচ্ছে, লকডাউনের 2 বছর তো আমরা তাই দেখেছি যে কারোর হাতে কাজ নেই, যেটুকু কাজ করতেন সেইটুকু কাজ চলে যাচ্ছে, কিনা করোনা ভাইরাস, সেই অজুহাত দেখিয়ে মানুষের সমস্ত খাবারের সংস্থান, কাজের সংস্থান কেড়ে নেওয়া হয়েছিল। আর সেই সময় যে এক্সট্রা খাবার দেওয়া হয়েছিল, রেশন কার্ডের প্রত্যেকজন পিছু যে 10 কেজি এক্সট্রা চাল দেওয়া হয়েছিল, সেই চাল যারা চুরি করতে পারে তাদের চেয়ে বড় হ্যাংলা, তাদের চেয়ে বড় চোর দ্বিতীয় হয় না। আজকে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়ি থেকে যে এত টাকা উদ্ধার হচ্ছে, তার উৎস কি? সে তো লকডাউনে চুরির টাকা, লকডাউনে চাল চুরির টাকা। তো যাই হোক, আমি আজকে আপনাদের একটা পজিটিভ একটা অনুষ্ঠান হচ্ছে, এখানে আপনারা নতুন কিছু ভাবনা রাখছেন, মানুষের ভালোর জন্য কিছু কাজ করছেন। আমি আজকে ওই চুরির আলোচনায় ঢুকছি না, আমি শুধু এই দেশের মাটিতে বেঁচে থাকার সূত্রে আমাদের কি অধিকার আছে আর কি আমরা পাচ্ছি সেই আলোচনার মধ্যে সীমাবদ্ধ থাকছি। এই সমাজে এই সরকারের আমলে যা চুরি হচ্ছে, সেই সমস্ত চুরির উৎস হলো অন্ধকার। আজকে যে আমরা এখানে আলোচনা করছি, ধরুন ওই একটা উঁচু জায়গা মতো দেখা যাচ্ছে, ওটার পিছনে একটু অন্ধকার আছে। যদি আপনারা সবাই মিলে এখানে একটা বাক্স রাখেন, ধরে নেন ঠিক করলেন যে এখানে যা কম্বল আছে তাই দিয়ে সবাইকে দেওয়া সম্ভব হচ্ছে না, আরো টাকা লাগবে, সবাই মিলে যে যেরকম পারলেন 100, 500, 200 যে যেরকম পারলেন একটা বক্সের মধ্যে টাকা রাখলেন, বক্সটা সবার সামনে আছে, সবাই দেখতে পাচ্ছেন। যদি সারা রাতে এভাবে বক্সটা পড়ে থাকে, টাকার বাক্সটা, আপনারা নিশ্চিন্তে ঘুমোবেন, কারণ টাকাটা আপনার সামনে আছে। কিন্তু এই বাক্সটাকেই যদি পিছনে কেউ নিয়ে গিয়ে একটু অন্ধকারে সাইড করে রাখে, আপনাদের আর ঘুম আসবে? কেউ নিশ্চিন্তে থাকতে পারবেন? তখন সব সময় মনটা পড়ে থাকবে টাকাটা ঠিক আছে তো, কেউ চুরি করে নিল না তো। কেন? কারণ চুরি সব সময় হয় অন্ধকারে, চুরি কখনো আলোর মধ্যে হয় না, কখনো প্রকাশ্যে হয় না। যতক্ষণ টাকাটা আপনাদের সামনে আছে, আপনারা তার সমস্ত পাই পয়সার হিসেব জানেন, কিন্তু যখনই সেটা আপনার চোখের আড়ালে চলে গেল, তখন তার সম্পর্কে আপনার পক্ষে আর কিছু জানা সম্ভব নয়। ঠিক একই রকম ভাবে আমাদের রাজ্যে মানুষের অধিকার থেকে বঞ্চিত করে যা চুরি হয়েছে, সেই সমস্তটা অন্ধকারে হয়েছে। আচ্ছা, এখানে যারা আছেন, এখানে 100 দিনের কাজের ব্যাপারে নিশ্চয়ই আগে কাজকর্ম হতো। 100 দিনের কাজ, 100 দিনের কাজে আমি একটু আপনাদেরকে জিজ্ঞেস করি, 100 দিনের কাজের আইন বলছে, ধরে নিন এই রাস্তাটার অবস্থা খারাপ, আপনারা প্রত্যেকদিন এখান দিয়ে যাতায়াত করছেন, সবাই জানেন এই রাস্তাটা দিয়ে অবস্থা খারাপ, বর্ষাকালে অবস্থা আরো খারাপ হয়। এখন আপনারাই সবাই মিলে ঠিক করলেন, এরকম গ্রামের মধ্যে আরো বহু রাস্তা আছে, আপনারাই হয়তো ঠিক করলেন যে আমাদের গ্রামের এই রাস্তাটা ঠিক করা প্রয়োজন। কিভাবে ঠিক হবে? পঞ্চায়েতকে বলছেন, কাজ হচ্ছে না। আপনারা কি জানেন যে আপনাদের গ্রামের যে কোনো কাজ, রাস্তা তৈরি হোক, পুকুর কাটা হোক, ICDS স্কুল তৈরি করা হোক, যে কোনো কাজ 100 দিনের কাজের মধ্যে দিয়ে করা সম্ভব, এবং সেটা আপনারাই প্ল্যান করতে পারেন। এটা জানেন কেউ? আজ পর্যন্ত কোনো পঞ্চায়েত আপনাদেরকে এটা বলেছে যে আপনাদের গ্রামে কি কাজ হবে সেটা উপর থেকে কেউ ঠিক করে দেবে না, সেটা আপনারা ঠিক করবেন। গ্রাম সংসদ মিটিং করে ঠিক করবেন যে আপনাদের পঞ্চায়েতে কি কি কাজ দরকার, আপনাদের গ্রামে কি কি কাজ দরকার। কেউ আপনাদের এতদিন পর্যন্ত, এই এত বছর ধরে যে চলছে, কেউ আপনাদেরকে এটা বলে গেছে বাড়ি বাড়ি এসে? বলেনি। 100 দিনের কাজের আইন বলছে যে আপনি যেহেতু গ্রামে বাস করেন, যেরকম আমার দিদিরা সামনে বসে আছেন, ওনার বাড়িতে এখন চাল কিনতে হবে নাকি এটা সোনা কিনতে হবে, সেটা উনি সবচেয়ে ভালো জানবেন। কারণ কেন? সংসারটা ওনার। সেই সংসারের মধ্যে কোন জিনিসের দরকার আছে আর কোন জিনিসের এখন দরকার নেই, সেটা যিনি সংসার করছেন তার চেয়ে ভালো আর কেউ জানে না, কোনো বাইরের কোনো মাতব্বর জানবে না। ঠিক একই রকম ভাবে একটা গ্রামের এখন রাস্তা দরকার নাকি এটা স্কুল দরকার নাকি পুকুর দরকার, সেটা গ্রামের মানুষই সবচেয়ে ভালো করে জানে, বাইরের কেউ নন। তাহলে 100 দিনের কাজের আইন বলছে যে আপনারা
গ্রামে গ্রাম সংসদ মিটিং বসিয়ে সবাই মিলে একসঙ্গে সিদ্ধান্ত নেবেন যে আপনাদের গ্রামে কি কাজের প্রয়োজন আপনারা প্ল্যান করবেন। এবং এটাও বলছে যে আপনি যদি কাজের আবেদন করেন, আজকে আবেদন করলে 15 দিনের মধ্যে আপনি কাজ পাবেন, 100 দিনের কাজ, এটা আপনার আইনি অধিকার। মাত্র 15 দিনের মধ্যে কাজ পাবেন। যদি 15 দিনের মধ্যে কাজ না পান, সরকার পঞ্চায়েত যদি আপনাকে কাজ দিতে না পারে, তাহলে 16তম দিন থেকে আপনাকে বাড়ি বসে বেকার ভাতা দেওয়া হবে। এইটা আজ পর্যন্ত পঞ্চায়েত থেকে বা ব্লক অফিস থেকে বা জেলা থেকে কেউ আপনাদের বাড়ি বাড়ি এসে প্রচার করে গেছে? জানিয়েছে আপনাদেরকে? জানায়নি। কেউ কি আপনাদের এটা জানিয়েছে যে আপনার বাড়িতে যদি জব কার্ড না থাকে তাহলে জব কার্ডের আবেদন করলেও একই রকম ভাবে ঠিক 15 দিনের মধ্যে আপনার জব কার্ড পেয়ে যাবেন বাড়িতে বসে? তার জন্য কোনো টাকা লাগবে না, কাউকে ধরতে হবে না, কারো পায়ে তেল দিতে হবে না। এবং এটাও বলেনি, এবং যদি আপনার কাছে টাকা না থাকে, জব কার্ড বানাতে একটা ফটো লাগে, সেই ফটো তোলার খরচ যদি আপনার না থাকে, তাহলে আপনি পঞ্চায়েতে গিয়ে শুধু মুখে বলবেন। যদি আপনি লিখতে না পারেন, লেখাপড়া না জানেন, আপনি মুখে গিয়ে পঞ্চায়েতে বলবেন যে আমার জব কার্ড লাগবে। পঞ্চায়েত মেম্বার এবং পঞ্চায়েত প্রধানদের দায়িত্ব স্টুডিওতে গিয়ে আপনার ফটো তুলিয়ে এনে তার খরচা দিয়ে আপনার হাতে জব কার্ডটা তুলে দেওয়া, এবং সেটা 15 দিনের মধ্যে। এইটা 100 দিনের কাজের আইন বলছে। এখন দেখুন, এই ধরনের এই যে আইনি কথাগুলো লেখা আছে, তার কোনোটাই আপনাদেরকে জানানো হয়নি। তার ফলাফলটা কি জানানো হয়নি। তার ফলে আপনারা কোনোদিনই নিজেদের আইনের অধিকারটা চাননি। সবসময় ভেবেছেন ও কাজ আসবে, সুপারভাইজার কাজ দেবে, ও কাজ দিচ্ছে না, আমরা বিরোধী করেছি কাজ দিচ্ছে না, অমুক মেম্বার কাজ দিচ্ছে না, তমুক মেম্বার কাজ দিচ্ছে না। এটা জেনে রাখুন, 100 দিনের কাজ দেওয়াটা কারোর বাপের অধিকার নয়। এই দেশে বসবাস করার সূত্রে প্রত্যেক দিন কাজ পাওয়া আপনার অধিকার। যদি না পারেন, সেটা দিতে না পারে, সেটা সরকারের ব্যর্থতা, এবং তারাই ব্যবস্থা করবে কিভাবে বিকল্প কাজ তারা দেবে। আজকে এই 2006 সালে 100 দিনের কাজের আইনটা তৈরি হয়েছিল। আজকে 2023, 2021 সাল থেকে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ বন্ধ। তাহলে 6 থেকে 21, এই 15টা বছর ধরে পশ্চিমবঙ্গ সরকার 100 দিনের কাজের আইন সম্পর্কে মানুষকে সচেতন করেননি বলে মানুষও তাদের অধিকারটা চেয়ে নেননি। আর সেই কারণে দুর্নীতি হয়েছে, সেই কারণেই 100 দিনের কাজের টাকা চুরি হয়েছে। কারণ কার টাকা কে তুলছে আর কিভাবে পাচ্ছে সেটা কেউ ধরতে পারেনি। ওই বক্সরা অন্ধকারে থাকলে যা হতো, 100 দিনের কাজের আইনের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। একই রকম ভাবে রেশনের ক্ষেত্রেও তাই হয়েছে। আপনাদেরকে এটা বাড়ি বাড়ি এসে জানানো হয়নি যে লকডাউনের সময় আপনি এমনিতে যা চাল পান ঠিক আছে, তার সঙ্গে আপনি এতটা এক্সট্রা চাল পাবেন, 3 মাস ডাল পাবেন, চিনি পাবেন। এইগুলো আপনাদের জন্য অ্যালার্ট করা হচ্ছে, আপনাদের জন্য দেওয়া হচ্ছে, কেউ জানায়নি। সেই কারণে 100 দিনের কাজের টাকা চুরি হয়েছে, রেশনের টাকা চুরি হয়েছে, স্কুলে মিড ডে মিলের টাকা চুরি হয়েছে। এই যে মিড ডে মিলে আপনাদের যে বাচ্চাদের জন্য যে খাবারের টাকা আসে, কোত্থেকে আসে? সরকারের টাকা তো। আজকে বাচ্চাদের জন্য মিড ডে মিলে যে স্কুলে খাবার দেওয়া হয়, সেই খাবারের যা কোয়ালিটি, ওই একটু আলুর ঝোল আর ভাত, এইটাকে দেওয়ার কথা? প্রতিদিন ডিম দেওয়ার কথা সরকারের, দেয় না। তাহলে এখন আজকের আমার মনে হয় আমি আর খুব বেশি সময় নেব না, আপনারা বহুক্ষণ অপেক্ষা করছেন। একটাই কথা আমার বলার, যে সময় এসেছে ভিক্ষা চাওয়ার অভ্যেস বন্ধ করার। আইএসএফ তার প্রথম যেদিন তৈরি হয়েছিল 2021 সালের 21শে জানুয়ারি, সেই প্রথম দিন থেকে একটা স্লোগান সামনে রেখে আইএসএফ লড়াই করছে, ভিক্ষা নয় অধিকার চাই। আমরা ভিক্ষার জন্য রাজনীতি করছি না। আজকে বিধানসভায় দাঁড়িয়ে একমাত্র একজন বিধায়কই আছেন যিনি এই কথাটা আজও দাঁড়িয়ে শিরদাঁড়া সোজা করে সোচ্চারভাবে বলছেন। আচ্ছা, এখানে দিদি এসেছেন, উনি বলছেন জব কার্ডের জন্য 100 দিনের কাজে টাকা সই করিয়ে নিয়েছে, কাজও দেয়নি, টাকাও দেয়নি। আমার ভালো লাগছে, অন্তত আপনাদের সঙ্গে এই সামান্য সময়ে অন্তত এইটুকু আমার কথা অন্তত আপনাদের কাছে আমি বোঝাতে পেরেছি যে আইনের কথাটুকু কি। তাহলে আজকে 5 মিনিটে আমি একজন সাধারণ মানুষ হিসেবে যদি এই কথাটা আপনাদের কাছে নিয়ে যেতে পারি, তাহলে সরকারের ব্লক অফিস আছে, পঞ্চায়েত আছে, বহু কর্মী আছে,
তারা কেন পারছে না এই প্রশ্নটা তুলুন। সরকার তো বসে আছে এই কাজটা করার জন্য, তারা কেন বাড়ি বাড়ি গিয়ে প্রচারটা করতে পারছে না? কেন করছে না প্রচারটা? তারা করছে না কারণ তারা খুব ভালো করে জানে যে আপনারা যদি এরকম সচেতন হয়ে যান, যদি নিজেদেরটা নিজেরা বুঝে নিতে শুরু করেন, তাহলে ওই চুরির রাস্তা বন্ধ হয়ে যাবে। তো আজকে এই আপনাদের আয়োজনে এই যে সভা, আজকে আমার ভাইয়েরা দাদারা যেভাবে আপনারা আয়োজন করেছেন, এখানে আমার খুব ভালো লাগছে। রোহন্ডা চণ্ডীগড় অঞ্চলে আইএসএফ এর যে 7 জন প্রার্থীরা জিতেছেন, তার মধ্যে বেশিরভাগ 5 জনই আছেন মহিলা। আমি আশা করব মেয়েদের নেতৃত্বে এই লড়াই সামনের দিনে আপনারা এগিয়ে নিয়ে যাবেন। একটা কথা জেনে রাখুন, এটা আইএসএফ এরও বক্তব্য, এই সমাজে এই দেশে একজন নারীরও যতটা অধিকার, একজন পুরুষেরও ততটাই অধিকার। আপনারা বাড়ির খুঁটিনাটি যেমন ভালো বোঝেন, আপনার কোন ছেলের শরীর খারাপ ডাক্তার দেখাতে যেতে হবে, কাকে স্কুলে পাঠাতে হবে, কার জন্য কখন ভাত রান্না করতে হবে, সেটা যেমন ভালো বোঝেন, এই দেশটাও আপনাদেরই। তার ভালো মন্দটা এবার বুঝে নিন। সময় এসেছে ভিক্ষা না চেয়ে নিজেদের জিনিসটা নিজেরা বুঝে নিন, তখন আর এই কাউকেই আর বস্ত্র বিতরণ করতে হবে না। আপনারা নিজেদের অধিকার নিজেরা বুঝে নেবেন। কেন আবাস যোজনা ঘর আসবে না? কেন মাটির বাড়ি থাকবে আজকে সময় দাঁড়িয়ে? কেন প্রত্যেকটা সরকারি স্কুল প্রাইভেট স্কুলের থেকেও আরো ভালো মানের হবে না? এখান থেকে দেখবেন অনেকে তামিলনাড়ু বা কেরালার দিকে কাজে যায়, আমাদের এখানকার বহু ছেলেরা কাজে যায়। তাদেরকে জিজ্ঞেস করে দেখবেন যে কেরালাতে বা তামিলনাড়ুতে সরকারি শিক্ষা আর সরকারি হাসপাতালগুলোর অবস্থা কেমন। সরকারি হাসপাতালগুলো আমাদের এখানকার প্রাইভেট নার্সিংহোমকে হার মানায়। কেন? কারণ ওখানকার সাধারণ মানুষ জেগে উঠেছেন, তারা আওয়াজ তুলেছেন, তাদের লড়াইয়ের জন্য আজকে সরকার বাধ্য হয়েছে ওই পরিমাণ পরিষেবা দিতে। তামিলনাড়ুতে বাচ্চাদের মিড ডে মিলে প্রত্যেক দিন সকালবেলা 1 গ্লাস দুধ দেওয়া হয়, বাচ্চাদের প্রত্যেকদিন একটা করে গোটা ডিম দেওয়া হয়। আমাদের রাজ্যে কেন হবে না? কেন আপনারা সেই আওয়াজটা তুলবেন না? কেন সরকারকে বাধ্য করবেন না যে ওই যে টাকার উপর তুমি বসে আছো, ওইটা তোমার বাপের টাকা নয়, ওই টাকা দিয়ে যদি আমি আমার পরিষেবা আদায় করতে না পারি, তাহলে আমার বেঁচে থাকা বৃথা। আমি ওই অধিকার আদায় করবই, যদি করে থাকি তাহলে শেষ পর্যন্ত তা দেখবো। এবং আমি আপনাদেরকে আইএসএফ এর পক্ষ থেকে এটুকু বলতে পারি, আপনারা যদি আপনাদের অধিকারের লড়াই এগিয়ে যান, আইএসএফ আপনাদের পাশে শেষ পর্যন্ত থাকবে। এটুকুই আমার বলার। বাকি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।